রেসপিরেটরি মেডিসিন। এই দুটো জিনিস আমি ক্লিয়ার করলি। এই কনসলিডেশন কোথায় থাকে? নিউমোনিয়া। নিউমোনিয়া, হ্যাঁ, খুব সুন্দর কথা। কনসলিডেশন সবসময় কোথায় থাকে? নিউমোনিক কনসলিডেশন। ঠিক আছে, ওই যে ইনক্রিজ রেসপিরেটরি রেট মানে ট্যাকিপনিয়া হবে। পালপেশনে কি পাবি? রিডিউস চেস্ট এক্সপানশন, ভোকাল ফেমিটাসটা, এই ভোকাল ফেমিটাসের ইটা ওই যে প্লিউরাল ইফিউশন আর কনসলিডেশন আমি বুঝাইছি না? প্লিউরাল ইফিউশন তারপর গিয়ে ইতে কেমন হবে? কার্ডিনাল সাইন সিম্পটম কি? ওই যে কটা সাইন সিম্পটম বুঝাবে। ঠিক আছে, এই স্পুটামের কালারটা যে আমাদের একটা স্পুটামের কি কি কোন ডিজিজে কোন স্পুটাম কালার? কার্ডিনাল সাইন কি বলবি? ওই যে এই যে সিএস ডিএইচ। ঠিক আছে, তারপর দিসটা ডিএস। চেস্ট পেন ফিভার। এই যে এটা হলো এই গ্রিনিশ পাস, এই যে যেমন একটা হলো সেরাস, একটা হলো মিউসিনাস, একটা হলো পুরুলেন, আর আরেকটা হলো রাস্টি। রাস্টি পাওয়া যায় কোথায়? নিউমোকক্কাল নিউমোনিয়া। পুরুলেন সবসময় পাওয়া যাবে কিসে? ইনফেকশনে। এই গ্রিনিশ যদি হয় তাহলে এটা সিউডোমোনাল ইনফেকশনই পাওয়া যায় মূলত। তাহলে কি কি? এই যে নিউমোনিয়া, ব্রঙ্কিয়াকটেসিস, লাং অ্যাবসেস, এটা কি পাওয়া যাবে? গ্রিনিশ পাস। গ্রিনিশ পাস নিউমোনিয়া। আচ্ছা, ঠিক আছে, আর সেরাস পাওয়া যাবে কিসে? অ্যাকিউট পালমোনারি ইডিমা, মানে একদম পানি, কারণ এর তো শুধু ওয়াটার ট্রান্সজুরেটিভ। আর মিউকয়েড পাওয়া যাবে অ্যাজমা সিওপিডি, এটি কইলি মিউকাস পাওয়া যাবে অ্যাজমা আর সিওপিডি। আর গ্রিনিশ পুরুলেন পাস পাওয়া যাবে ওই যে ইনফেকশন, ব্রঙ্কিয়াকটেসিস, লাং অ্যাবসেস। আর রাস্টি পাওয়া যাবে নিউমোকক্কাল। ব্রঙ্কিয়াকটেসিসটা কি ইনফেকশন? ব্রঙ্কিয়াকটেসিস জিনিসটা কি জানি? আচ্ছা, পরিচালক ঠিক আছে, লাং অ্যাবসেস, নিউমোনিয়া। ঠিক আছে, এই গ্রিন টি নিয়ে জানা লাগবে। ইয়েলো গ্রিন, গ্রিনটা জান তাইলে নিউমোনিয়া। সিরাস মিউকাস ইয়ার। রাস্টি নিউমোকক্কাল নিউমোনিয়া। এটা মনে রাখতে পারে, রাস্টি নিউমোকক্কাল নিউমোনিয়া। সোজা দেখছো, 4-5টা কোশ্চেন। রেসপিরেটরি ডিস্ট্রেস কার হয়? এটা আমরা ওখানেই পড়ে আইছি। ডিজনিয়া কার হয়? লাঙের কজে হয়, এর ক্ষেত্রে হয়। তাহলে লাঙের ক্ষেত্রে কি? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। ঠিক আছে, আর এর অ্যাজমা, নিউমোথোরাক্স, হেইমোথোরাক্স। ক্লিয়ার? Causes of hemoptysis, coughing out of blood, mainly কি? কার্সিনোমা। মেইনলি কি? কার্সিনোমা, ব্রঙ্কিয়াকটেসিস। হেমোপ্টাইসিস হচ্ছে কাফিং অফ ব্লাড, এটা মেইনলি কার্সিনোমা। এছাড়াও আমরা এইমাত্র কি পড়ছি? মাইট্রাল স্টেনোসিস, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এগুলোও ওই যে পরবর্তীতে। ঠিক আছে, তাহলে ব্রঙ্কিয়াল কজ, টিউবারক্লোসিস, লাং অ্যাবসেস এর ক্ষেত্রেও যায়। টিউবারক্লোসিসের সব সমস্যা। তাহলে কফিং এবং হেমোস্টেসিস, এই যে পালমোনারি টিউবারক্লোসিস, কার্সিনোমা, লাং অ্যাবসেস, আর হার্টের দুইটা কজ কি?
লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর মাইট্রাল স্টেনোসিস ওকে সুন্দর সুন্দর এবার কি রেসপিরেটরি ফেইলিওর তাহলে when pulmonary gas exchange fails to maintain normal arterial oxygen and carbon dioxide এটা যদি ফেল করে তাহলে এটা আমরা কই কি রেসপিরেটরি ফেইলিওর তাহলে টাইপ 1 রেসপিরেটরি ফেইলিওর আর টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর অ্যাজমা হলো গিয়া মনে করতে হবে এতে হলো গিয়া অ্যাজমা কি টাইপ 1 রেসপিরেটরি ফেইলিওর অনলি হাইপোক্সিয়া কি আর হাইপারক্যাপনিয়া কি বুঝাইছি হাইপারক্যাপনিয়া মানে কি হাইপোক্সিয়া মানে কি অক্সিজেন লেভেল কম আর হাইপারক্যাপনিয়া মানে কি কার্বন ডাই অক্সাইড লেভেল বেশি হাইপারক্যাপনিয়া না তো ইজ হাইপোক্সিয়া টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর মানে হাইপোক্সিয়া প্লাস হাইপারক্যাপনিয়া মানে অক্সিজেনও কমে যাচ্ছে আবার বডির ভিতর কার্বন ডাই অক্সাইডও বেড়ে যাচ্ছে কিন্তু এর শুধুমাত্র অক্সিজেনই কমতেছে কিন্তু কার্বন ডাই অক্সাইড বাড়তেছে না বডির মধ্যে বুঝা গেছে তাহলে অ্যাজমা নিউমোথোরাক্স এই সব ডিজিজগুলো এআরডিএস এগুলো হলো কি অনলি হাইপোক্সিয়া এটা হলো টাইপ 1 রেসপিরেটরি ফেইলিওর ঠিক আছে মানে এতে অ্যাজমা মানেই 1 আর সিওপিডি মানে বড় দুইটা ডিজিজ দিয়ে মনে রাখবে আর সিওপিডি মানেই টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর ওকে প্লিউরাল ইফিউশনের কজ এটা আসলে টাইপ 2 দিয়ে শুধুমাত্র মনে রাখবো লোক সিওপিডি সিওপিডিটাই মেইন ওই অ্যাজমার সিওপিডি আসলে তো বারবারই আউট হয়ে যায় এই দুটো দিয়ে মনে রাখলে প্লিউরাল ইফিউশনের কিছু কজ ধরে নাকি অবশ্যই ধরে এগুলো কি কজোলজির একটা বই আছে সায়েন্স সিম্পটমের ধরে আর ঠিক আছে প্লিউরাল ইফিউশনের কজটা আমরা দুইয়ে পড়ি আইছি একিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর আর হইলো গিয়া লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর যদি হয় ওই যে যায় মাইট্রাল স্টেনোসিস তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর তারপরে কি মাইট্রাল স্টেনোসিস নেফ্রোটিক সিনড্রোম আর তাছাড়া এই যে নিউমোনিয়া টিউবারকুলোসিস কার্সিনোমা কনজেস্টিভ কার্ডিয়াক তো রাইট হার্ট ফেলিওর লেফট হার্ট ফেইলিওরের জন্য যদি রাইট হার্ট ফেইলিওর হয় এই বাইভেন্ট্রিকুলার ফেইলিওর এটা যদি বাইভেন্ট্রিকুলার ফেইলিওর হয় মানে লেফট হার্ট ফেইলিওরের জন্য রাইট হার্ট ফেইলিওর হইছে বুঝছিস লেফট হার্ট ফেইলিওর হইছে রাইট হার্ট ফেইলিওর হইছে রাইট হার্ট ফেইলিওর কি কনজেস্টিভ হার্ট আরটা নাম না বাইভেন্ট্রিকুলার ফেইলিওর তাহলে রাইট হার্ট ফেইলিওর আর লেফট হার্ট ফেইলিওর দুটোই তো এর একটা আলাদা মেকানিজম আছে এখন এই মেকানিজম জানি লাভ নেই এই কনজেস্টিভ প্লুরাল ইফিউশন কি বলবো রাইট হার্ট ফেলিওর লেফট হার্ট ফেলিওর কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিওর কই দিবে হার্ট ফেইলিওর তারপরে দিকে যে নিউমোনিয়া টিউবারকুলোসিস লাংসের ডিজিজগুলো আগে কই দিবে লিভার সিরোসিস ডিরেক্ট এগুলো মানে সব বড় বড় রোগ যেগুলো আছে সেগুলোর জন্য ইনফেকশন হয়ে যায় রেনাল ডিজিজ ও নেফ্রোটিক সিনড্রোম লিভার পানি জমে এই যে এবার হলো কি এই সাইন সিম্পটমটা আমি সার্জারিতে খুব সুন্দর করে কইছিলাম এই যে লিখেও দিছিলাম যে কোনটা ক্ষেত্রে কি হবে যেমন অন ইন্সপেকশনে রেস্ট্রিক্টেড চেস্ট মুভমেন্ট পালপেশনে ট্রাকিয়া অ্যাপেক্স বি শিফটেড টু দ্য অপোজিট সাইড যে কোনো ধরনের ফ্লুইড হেমোথোরাক্স প্লিউরাল ইফিউশন পায়োথোরাক্স পাইলোথোরাক্স এগুলাই এই সাইন সিম্পটমে পাওয়া যাবে যে চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড ট্রাকিয়া অ্যাপেক্স বি শিফটেড টু দ্য অপোজিট সাইড vocal femitus এটা লিখে রিডিউসড অর অ্যাবসেন্ট ভোকাল ফেমিটাসটা কি বলছিলি ওই যে হাত দিয়ে বলতে হবে 3 3 9 9 এগুলো অ্যাবসেন্ট হবে পারকাশন নোড স্টোনি ডাল হবে আর অসকালটেশনে ব্রেথ সাউন্ড ডিমিনাইজড হবে আর অ্যাবসেন্ট হবে আর ভোকাল রেজোনেন্সটা অন পারকাশনে হচ্ছে ডাল স্টোনি ডাল আর অসকালটেশন হচ্ছে ব্রেথ সাউন্ডটা ডিমিনাইজড হবে আর হলো গিয়া ভোকাল রেজোনেন্স মানে ভোকাল ফেমিটাসে অ্যাবসেন্ট থাকবে ভোকাল রেজোনেন্সে অ্যাবসেন্ট থাকবে মানে এসটিত দিয়ে যদি 3 3 শুনি তাহলে সেগুলো অ্যাবসেন্ট পাওয়া যাবে নিউমোথোরাক্স এই নিউমোথোরাক্সেরটা আমি সুন্দর করে বলছি কি ইন্সপেকশনে রেস্ট্রিক্টেড মুভমেন্ট
ট্রাকিয়া অপোজিট সাইডে ট্রিপ, ভোকাল ই রিডিউসড, শুধুমাত্র মানে এই ইন্সপেকশন, পালপেশন, অসকালটেশন সব একই, শুধুমাত্র পারকাশনে হাইপার রেজোনেট পাওয়া যাবে। restricted movement shifted to the opposite side একই, সব ওইটার হুবহু একই, শুধুমাত্র হাইপার রেজোনেট পাওয়া যাবে। এই অপোজিট সাইডটা কিভাবে জানা যায় ট্রাকিয়া এন্ড অ্যাপেক্স ফিটটা? ওই যে এই পাশে বাতাস জমলে ঠেলা দিয়ে ওই সাইডে পাঠিয়ে দেয়। yes yes হাইপার রেজোনেন্স। আর এই যে তার আগে একটা কোশ্চেন আছে 266, হাউ উইল ট্রিট টিউবারকুলার প্লুরাল ইফিউশন। 266 টিউবারকুলার ড্রাগ দিতে হবে। আর যে কোনো টিউবারকুলোসিসের প্রথমে যদি টিউবারকুলার যদি কিছু বলে, ওই নরমাল ট্রিটমেন্টের ট্রিটমেন্ট আর টিউবারকুলার ট্রিটমেন্ট আগে। এই যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আর অ্যাসপিরেশন অফ প্লুরাল ফ্লুইড। যে কোনো জায়গায় টিউবারকুলোসিসে আগে টিউবারকুলোসিস মানে এইটা নরমাল ট্রিটমেন্টে কাজ হয় না, আগে টিউবারকুলোসিস ড্রাগ আর সাথে ওই রোগী ওইটার পার্সোনাল ট্রিটমেন্ট। ইনভেস্টিগেশন অফ ট্রিটমেন্ট উইথ সেফটি তো চেস্ট এক্সরে সিটি স্ক্যান 369 দেখে যায় এগুলো তো সার্জারিতে খুব সুন্দর করে করে দিচ্ছে একবার। এই সিমটমসগুলো সব ওই যে সিএস ডিএ দিয়ে দিই তাই না? সিমটমস আছে হেমোপটাইসিস তো কি সব জায়গায় হয় না, নিউমোথোরাক্স তো হেমোপটাইসিস হয় না। হেমোপটাইসিসটা দিবি না সব জায়গায়। ওই যে কফ, ওই যে কি ডিসনিয়া, রেসপিরেটরি, এইগুলোকে প্রথম সবগুলো রেসপিরেটরি ডিজিজ সবগুলো প্রথম দিতে হবে। এটা ডিজনিয়া ডিসনিয়া, কাপে স্পুটাম, টিউবারকুলোসিস হলে কাপ স্পুটাম সবগুলা, বাকি প্রায় কাপ স্পুটাম দেওয়া যায়। নিউমোনিয়া, তারপরে হলো গিয়া ওই অ্যাবসেস, লাং অ্যাবসেস। শক হয়ে যেতে পারে তাই না? ম্যানেজমেন্টের শকে নিউমোথোরাক্স এই যে নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স একটা বুঝাইলাম, প্রাইমারি নিউমোথোরাক্স, সেকেন্ডারি নিউমোথোরাক্স। একটু মুগ্ধ বলতো টেনশনটা মানে হচ্ছে চাপ, এই যে ওয়ান ওয়ে বাল্ব যদি তৈরি হয় আর কি, আচ্ছা ওটাকে বলা হয় টেনশন নিউমোথোরাক্স।
লাং কার্সিনোমা তুমি শেষের দেয় স্কোয়ামাস সেল কার্সিনোমা কি অ্যাডিনোকার্সিনোমা স্মল সেল কার্সিনোমা সব আর কি স্মল সেল কার্সিনোমা আর স্কোয়ামাস সেল কার্সিনোমা ক্লিনিক্যাল ফিচার কি স্মোকিং এর হিস্টরি যদি থাকে তারপরে কি সাইন সিম্পটমস থাকবে কি প্রথমে এই যে কফ হেমাপটাইসিস ওয়েট লস তারপর কি লো গ্রেড ফিভার চেস্ট পেইন ম্যালাইজ শর্টনেস অফ ব্রেথ প্রথমে ওইদিকে ওই পাঁচটা তারপরে ওইদিকে ওয়েট লস সহ ওই যে কনস্টিটিউশনাল সিম্পটম ওই পাঁচটা আগে মেরে দিতে হবে এইটার মধ্যে সব থাকবে ঠিক আছে প্লিউরাল ইফিউশন ঠিক আছে এরপর সাইনের মধ্যে কি কি পাবি পেশেন্ট ক্যাকেকটিক ওয়েট লস হবে ক্লাবিং হবে লিম্ফ নোড এনলার্জমেন্ট হবে প্লিউরাল ইফিউশন হবে ঠিক আছে লোবার কোলাপস হবে নিউমোনিয়া হবে তাহলে নিউমোনিয়া প্লিউরাল ইফিউশন লিম্ফ নোড এনলার্জমেন্ট ক্যাকেকটিক তারপরে ক্লাবিং সব হবে ইনভেস্টিগেশন করবি কি এক্স-রে সিটি স্ক্যান অফ চেস্ট তারপর গিয়ে এফএনএসি যেহেতু তারপরে গিয়া প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন তারপর গিয়ে ব্রঙ্কোস্কোপিক বায়োপসি হিস্টোপ্যাথোলজি ঠিক আছে তারপর গিয়ে সিবিসি আর যথারীতি ট্রিটমেন্ট করবি কি সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি কম্বাইন্ড রেডিওথেরাপি কেমোথেরাপি অ্যাডজুভেন্ট কেমোথেরাপি এই শুধু এটি লিখলেই হবে সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি রেডিওথেরাপি কার এই যে রেডিওথেরাপি সেন্সিটিভ কার এই যে মেইনলি লাংসে কি হয় স্কোয়ামাস সেল কার্সিনোমা আর স্মল সেল কার্সিনোমা তাহলে কোনটা রেডিও সেন্সিটিভ স্কোয়ামাস সেল কার্সিনোমা আর কোনটা কেমো সেন্সিটিভ স্মল সেল কার্সিনোমা এইটুকু আর কিছুই প্রয়োজন নেই এই কেমোথেরাপি কোনটা সেনসিটিভ স্মল সেল হ্যাঁ হ্যাঁ এই যে নিচে দিয়ে লেখা আছে ওই যে ফর মোর কিউরিওসিটি ঠিক আছে এবার হলো লাং অ্যাবসেসে কি থাকবে যে কোনো একটা অ্যাবসেসে কি থাকে অ্যাবসেস রুবর ক্যালোটি হ্যাঁ ঠিক আছে অ্যাবসেসে তো এগুলো থাকবে তাহলে সুইঙ্গিং ফিভার থাকবে অবশ্যই কাফ স্পুটাম যথারীতি ওই চারটা উইথ ফিভার ঠিক আছে তাহলে রেজ টেম্পারেচার অবশ্যই থাকবে এটা অ্যাবসেস একটা অ্যাবসেস ডিজিটাল ক্লাবিং থাকবে হাতে ক্লাবিং থাকবে ঠিক আছে আর সাইন অফ কনসোলিডেশন পাওয়া যাবে ট্রিটমেন্ট করবে কি কনসোলিডেশন করব তুই একদম নিচে ইনভেস্টিগেশন করবে কি সিবিসি সিআরপি এক্স-রে স্পুটাম এক্সামিনেশন ব্লাড কালচার যে কোনো অ্যাবসেসের ট্রিটমেন্ট কি ইনসিশন ড্রেনেজ ফলোড বাই অ্যান্টিবায়োটিক পোস্টারাল ড্রেনেজ ফলোড বাই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট একটা লাং অ্যাবসেসের ট্রিটমেন্ট মাস্ট বি এইটা হলো স্যারের খুব প্রিয় এটা কিন্তু 1 আর 2 দিন না দেখ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের সময়টা দেখ 4 থেকে 6 সপ্তাহ দিতে হবে কি দিবি কোঅ্যামোক্সিক্লিন অ্যামোক্সিসিলিন এন্ড ক্লাভুলোনিক অ্যাসিড আর কিচ্ছু প্রয়োজন নেই নাজিমউদ্দিনও এটুকুর বেশি জিগায় না কি অ্যান্টিবায়োটিক কোঅ্যামোক্সিক্লিন 4 থেকে 6 সপ্তাহ মানে আগে পোস্টারাল ড্রেনেজ ফলোড বাই কোঅ্যামোক্সিক্লিন ওকে 4 থেকে 6 সপ্তাহ এটা 4 থেকে 6 লেখা তো আছে ডোজ এটা কিন্তু 1-2 ডোজ লাগবে না এটা কিন্তু 1-2 দিন দিলে কাজ হবে না এরপর কি ব্রঙ্কিয়াইটিস ঠিক আছে এই জায়গায় একটা সুন্দর জিনিস কি সিওপিডি জিনিসটার মধ্যে দুইটা কম্পোনেন্টস কি ক্রনিক ব্রঙ্কাইটিস এমফাইসেমা এই ক্রনিক ব্রঙ্কাইটিস মানে আমরা মূল যদি শুধু সিওপিডি বলি তাহলে ওইটা এমফাইসেমা
কিন্তু এদের কম্পোনেন্টস আসলে সিওপিডি এবং এমফাইসেমা। কিন্তু আমরা এমফাইসেমা যদি হয় তাহলে আমরা ওটা ডিরেক্টলি সিওপিডি বলতে পারি, কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিস হয় তাহলে আমরা ওটা নাম ধরি এটা ক্রনিক ব্রঙ্কাইটিস। এমফাইসেমা হলো ক্রনিক সিওপিডি মাস্ট, মানে এইটাই সিওপিডি হিসেবে আমরা ট্রিট করি, কিন্তু দুইটাই সিওপিডির মধ্যে, কিন্তু আমরা মূলত এই এমফাইসেমাটারই সিওপিডি মনে করি। ঠিক আছে, সিওপিডি ক্রনিক ব্রঙ্কাইটিসটা কি? কফ এন্ড স্পুটাম অন মোর দেন at least 3 consecutive months for at least 2 successive years is called the chronic bronchitis। মানে 3 সপ্তাহ টানা কফ এবং স্পুটাম থাকবে বছরে, এবং এইরকম পরপর 2 বছর থাকবে। মানে পরপর মনে কর এই বছরে তার 3 মাস কফ স্পুটাম থাকলো, 3 সপ্তাহ, পরের বছরও আবার 3 সপ্তাহ কফ স্পুটাম, 3 মাস। 3 মাস। তাহলে এটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস। এমন করা যাবে না এই বছর হলে পরের বছর গ্যাপ গেল আর পরের বছর, এরকম বুঝা গেছে? তাই না? এটা বলা হয় ক্রনিক ব্রঙ্কাইটিস। আর এমফাইসেমা কি? abnormal permanent dilatation, permanent enlargement of the air space distal to the terminal bronchiole। তাহলে কি? abnormal permanent enlargement of the air space, মানে এয়ার স্পেস গুলো বড় হয়ে যাবে, ডাইলেটেশন হবে। distal to the terminal bronchiole, distal to the terminal bronchiole accompanied by destruction of the wall with the obvious fibrosis। মানে ওই জায়গাগুলো মানে বড় হবে কেমনে? ওই একদম ভেসেলগুলো মানে পুরো স্পেসগুলো নষ্ট হয়ে এটা ফাইব্রোসিস হয়ে যাবে। ঠিক আছে, আর ঠিক এই ব্রঙ্কিয়াকটেসিসটা কি? ইট মিন্স পার্মানেন্ট ডিস্ট্রাকশন এন্ড ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই। ব্রঙ্কাই জিনিসটা কি? এয়ার স্পেস, এই জায়গায় তো এয়ারটা জমা হয় ব্রঙ্কায়, প্রক্সিমাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওল। জিনিসটা বুঝে গেছে? ডিস্ট্রাকশন এন্ড ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই প্রক্সিমাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওল, আর abnormal enlargement of the air space অথবা ব্রঙ্কাই distal to the terminal bronchiole, ওইটারে বলা হয় এমফাইসেমা। বুঝা গেছে? পার্মানেন্ট এনলার্জমেন্ট অফ দ্য এয়ার স্পেসিস, আর হচ্ছে পার্মানেন্ট ডিস্ট্রাকশন। আরে এই যে পার্মানেন্ট এনলার্জমেন্ট এইটাই তো কইলো accompanied by destruction of their wall, ওই একই তো কথা। শেষে আবার কইলো না ওই একই কথা। মানে ওই এয়ার স্পেসের যদি টার্মিনাল ব্রঙ্কিওল থেকে ডিস্টালি এনলার্জড এবং ওইটা ডিস্ট্রাকশন হয়ে ফাইব্রোসিস হয়ে যায়, তখন ওইটারে আমরা বলবো এমফাইসেমা। আর যদি ওইটা ডিস্ট্রাকশন হয়ে যায় প্রক্সিমালি, তাহলে ওইটারে কয় ব্রঙ্কিয়াকটেসিস। আর এই ব্রঙ্কিয়াকটেসিস এইটা যে ওই যে গ্রিনিশ পাস হয়, এইটাও একটা ইনফেকশন, এই যে পালমোনারি টিউবারকুলোসিস, সাপোরেটিভ নিউমোনিয়া, এইসব দিয়ে ব্রঙ্কিয়াকটেসিস হয়। তাইলে এইটাও যেহেতু ইনফেকশন, তাইলে এই যে এটা কি পাবো? কফ, স্পুটাম, চেস্ট পেইন, ওই যথারীতি সিএস ডিএইচ, ওকে, উইথ কি পাবো? ফিভার। যেহেতু ইনফেকশন, এইটাও ফিভার পাবো, লাং অ্যাবসেসও ফিভার পাবো, নিউমোনিয়াতেও ফিভার পাবো, কারণ ওই যে যেই কয়টা ইনফেক্টিভ কজ সবগুলাই ফিভার থাকবে এই এর সাথে। ঠিক আছে, আর এইটার একটা পার্মানেন্ট, যেহেতু পুরুলিয়ার স্পেসটাম, এটাকে হ্যালিটোসিস, এইটার একটা স্পেসিফিক। হ্যালিটোসিস মানে দুর্গন্ধ, দুর্গন্ধ, মুখ থেকে দুর্গন্ধ, ফাউল স্মেলিং ব্রেথ, হ্যালিটোসিস। হ্যালিটোসিস। এটা একটা বলে দিত ব্রঙ্কি। ঠিক আছে, এবং এইটাও ক্লাবিং হয়।
তাইলে ব্রঙ্কিওএক্টাসিসে জ্বর থাকে ওই যে যথারীতি একই, এইটারও কফ, স্পুটাম, চেস্ট পেইন, হেমাপটাইসিস উইথ ফিভার, ওইটারও চেস্ট, স্পুটাম, হেমাপটাইসিস উইথ ফিভার। পার্থক্য কি পেলাম সিমটমসে? শুধুমাত্র এইটাই কি থাকবে, হ্যালিটোসিস, ঠিক আছে। আর সাইনে যথারীতি এইটারও ক্লাবিং থাকবে, ওইটারও ক্লাবিং থাকবে, ঠিক আছে, সেম। কোনার মানে সে অ্যাবসেস 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 এমফাইসে মান এইটার সাথে আবার অ্যাবসেসের ক্লিনিক্যাল সাইন সিম্পটম মিল। অ্যাবসেসের মিল আছে তাই তো। ওই যে দেখ, এই যে ডিজিটাল ক্লাবিং, রেজ টেম্পারেচার, তাহলে ডিজিটাল ক্লাবিং, রেজ টেম্পারেচার এই দুইটাই লিখলি এই জায়গায় সাইনে। যথারীতি কি করবি, এক্স রে, স্পুটাম, সিটি স্ক্যান, ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে। এটা শুধু মিল হচ্ছে ক্লাবিং সাইনটা, আর কি মিল আছে সাইনে? টেম্পারেচার, ইনক্রিজ টেম্পারেচার, সব জায়গা মিল হবে তাই না। এই যে এই কয়টা দুইটারই এক, টেম্পারেচার রেজড, ইতে ক্লাবিং, বডি বিল্ড বিলো এভারেজ, আর চেস্ট এক্সামিনেশনে ক্র্যাকেলস পাবি, আর সাইন অফ কনসলিডেশন কলাম, ওইটাও পাইছি এইটাও পাবো, এই দুইটার সেম। এই ইও সেম, শুধু হেরিটোসিস ব্যতিক্রম, ফিজিক্যাল সাইনও সেম। এটা কি টেম্পারেচার রাইজড, ক্লাবিং আর বডি বিল্ড হলো বিলো এভারেজ, এই তিনটা তাই তো। ওই যে সাইন অফ কনসলিডেশন, সাইন অফ কনসলিডেশন, এই যে কনসলিডেশন মেরে দেবো তোর এই সাইন কিসে? এই যে হ্যাঁ। এই যে এই দুটোর মধ্যে পার্থক্য করে দেয়া আছে, এই যে এই ফিভার, ফাউল স্মেলিং ওইটাও পাওয়া যাইতে পারে ডেটার স্টেজে। এই যে ফিভার, ফাউল স্মেলিং, ক্লাবিং দুইটাই পাওয়া যাবে দুইটার ক্ষেত্রে, কিন্তু এইটাই মোস্ট অফ দ্য কমন, লেস কমন, তবুও দুইটাই পাওয়া যাবে। কিন্তু পার্থক্য তাইলে করবি কোন জায়গা দিয়ে? পার্থক্য করবি ক্লাবিং প্লাস ক্রিপিটেশন, ডায়াগনস্টিক ব্রঙ্কিওএক্টাসিস এন্ড আইএলটি, মানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এইটা আবার ভিন্ন। এই দুইটার পার্থক্য জিনিসটা বলে নেয়, আফটার কাফিং ইফ ক্রিপিটেশন রিডিউস, মানে যদি কাশ দেওয়ার পরে ক্রিপিটেশনটা চলে যায় তখন এইটা হলো ব্রঙ্কিওএক্টাসিস, আর আফটার কাফিং ক্রিপিটেশন পারসিস্ট এটা হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এটা আলাদা 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 একটা জিনিস, ক্লাবিং এর সাথে না। ক্লাবিং এর সাথে পার্থক্যটা দেয় নেই ওইজির সাথে, লাং অ্যাবসেসের সাথে। লাং অ্যাবসেসের সাথে কি আছে, হুবহু মিল, ঠিক আছে। তাহলে সেম অ্যাজ লাং অ্যাবসেস তাই তো। হ্যাঁ, সাইন সিম্পটম সেম অ্যাজ লাং। ট্রিটমেন্ট করবি কি, চেস্ট ফিজিওথেরাপি কি, পশ্চারাল ড্রেনেজ, ঠিক আছে, একই পশ্চারাল ড্রেনেজ ফলোড বাই অ্যান্টিবায়োটিক্স। কি দিবি, অ্যামাইনো পেনিসিলিন অর ম্যাক্রোলিড অথবা কোঅ্যামোক্সিক্লেভ, ওইটাও কোঅ্যামোক্সিক্লেভ দিছিস, এইটাও কোঅ্যামোক্সিক্লেভ, ঠিক আছে। আর এইটা এদিকে ব্রঙ্কো ডায়ালেটর দিবি, অ্যান্টি ইনফ্লামেটরি দিবি, আর সার্জিক্যাল একটা ব্রঙ্কো ডায়ালেটরস লাগবে, ঠিক আছে। কি ব্রঙ্কো ডায়ালেটরস, অ্যান্টি ইনফ্লামেটরি, আর যথারীতি পশ্চারাল ড্রেনেজ, মানে ট্রিটমেন্ট হুবহু। আর এইটার বিপরীত সিওপিডি, বিপরীত না, অনেকটাই অন্যরকম, মানে ডেফিনেশনে একটু মিল আছে, মানে কাছাকাছি বিপরীত আর কি। ওইটা প্রক্সিমাল আর এটা প্রক্সিমাল টু টার্মিনাল ব্রঙ্কিও, আর ওটা যে টার্মিনাল ব্রঙ্কিও টু প্রক্সিমাল। ওইটা টার্মিনাল ব্রঙ্কিওল থেকে প্রক্সিমাল, আর এটা টার্মিনাল ব্রঙ্কিওল থেকে ডিস্টাল, টার্মিনাল ব্রঙ্কিওলের থেকে দূরে, আর ওইটা টার্মিনাল ব্রঙ্কিওলের কাছাকাছি। এই যে আমরা যে কনসলিডেশন কোথায় কোথায় পাই, একটা কনসলিডেশন অথবা কলাপস কোথায় কোথায় পাই, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তারপরে কি ক্যাভিটেশন, এই যে লাং অ্যাবসেস, এই যে আমরা কোথায় কোথায় পাইলাম, ব্রঙ্কিওএক্টাসিসে পাইলাম কনসলিডেশন কলাপস, ঠিক আছে। আর প্লিউরাল ইফিউশন কোথায় কোথায় পাবো,
এটা তো প্লিউরাল ইকুয়েশনের কজ আলাদা পড়ছি। টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট আমরা খুব সুন্দর করে করছি, গন কমপ্লেক্স গন ফোকাস ওই জায়গায় একই জিনিস। টিউবারকুলোসিসের এটা কি কফ স্পুটাম, তারপরে লিখে এইটা আমরা কি করছি লো গ্রেড ফিভার, এই লো গ্রেড ফিভার, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, নাইট সোয়েট, এনার্জি, ওই যে ওই জায়গায় যা পড়ছি হুবহু এক কোন সাথে আগের যে জায়গায় বললাম। এই যে ইভিনিং নাইট সোয়েট, তারপর কি অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, লো গ্রেড ফিভার, তারপরে রেইজ টেম্পারেচার, পেশেন্ট মেবি ক্যাকিকটিক, লিম্ফ্যাডিনোপ্যাথি। লাং ক্যান্সারের সাথে লাং ক্যান্সারের সাথে হবে কেন? টিউবারকুলোসিস আমরা আগে পড়লাম না, গোন কমপ্লেক্স হ্যাঁ, গোন হ্যাঁ। ফোকাস, তোর এই যে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 প্রত্যেকটা এক্সামিনেশন টিউবারকুলিন টেস্ট গেলে এই জায়গাটা টিভিতে এক জায়গায় বললাম না। তাইলে সিবিসি, এক্সরে, তারপর গিয়ে যে কালচার, স্পুটাম, তারপরে হলো গিয়া ওই টিউবারকুলিন টেস্ট, এগুলো করতে হবে। আর ট্রিটমেন্ট তো ওই কয়টা, ঠিক আছে। টিউবারকুলিন টেস্টের আরেকটা নাম কি মন্টো টেস্ট অথবা এমটি টেস্ট। এই যে টিউবারকুলিন টেস্টের মন্টো টেস্ট অথবা এমটি টেস্ট, এটা করি কি এই জায়গায় আমরা কি দেই পিউরিফাইড প্রোটিন ডিরাইভেটিভস, এই পিপিডি দিয়ে এই জায়গায় ইনজেকশন করি, ইনজেকশন করে ওইটা একটা মাপি, মানে রেডনেসটা মাপি। এই রেডনেসটার ইন্টারপ্রিটেশন যদি এইটা 10 মিলিমিটারের বেশি হয় তাহলে এটা পজিটিভ, আর যদি 10 মিলিমিটারের কম হয় তাহলে এটা নেগেটিভ, ঠিক আছে। ইন্টারপ্রিটেশন কি দিয়ে ভাবে ওই যে এই জায়গায় আমরা একটা ইনজেকশন দেই না, ইনজেকশন দিলে এই জায়গায় রেড হয়ে যায়, লাল হয়ে যায়, ওই লালটা মাপি যে 10 সেন্টিমিটার বেশি যদি হয় 10 মিলিমিটারের তাহলে এটা পজিটিভ, আর যদি 10 মিলিমিটারের কম হয় তাহলে এটা নেগেটিভ। পজিটিভ এই কোথায় কোথায় হয় অ্যাকিউট টিউবারকুলোসিস 5 টিবি প্রিভিয়াস ভ্যাকসিনেশন। আর লিমিটেশন বা ফলস নেগেটিভ কখন হয়? ফলস নেগেটিভ তো বুঝিস, মানে ফলস নেগেটিভ এমটি টেস্ট কখন হবে? যদি সিভিয়ার টিবি থাকে তাহলে নেগেটিভ আসছে কিন্তু আসলে এটা নেগেটিভ হওয়ার কথা না। এইচআইভি যদি থাকে, ম্যাল নিউট্রিশন যদি থাকে, ইমিউনো সাপ্রেশন যদি থাকে, মেলিগনেন্সি যদি থাকে, তাহলে এই জায়গায় ফলস নেগেটিভ আসবে। আর আরেকটা জিনিস সেটা হলো কি এমডিআর, এক্সডিআর, যদি ওগুলো ধরো না মানে আসে না কোনো, তো আমি বলে দিই এমডিআর কি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, ঠিক আছে। আর এক্সডিআর কি এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এটা কি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ইজ অ্যাট লিস্ট রেজিস্ট্যান্ট টু আইসোনিয়াজিড অ্যান্ড রিভাম্পিসিন। যদি আইসোনিয়াজিড অ্যান্ড রিভাম্পিসিন যদি রেজিস্ট্যান্ট হয়, ও টিউবারকুলোসিসের বর্তমান সবচেয়ে আল্ট্রা মডার্ন ট্রিটমেন্ট কি মানে ইনভেস্টিগেশন কি? মাইক্রোবায়োলজি মারুফ এইটা ছাড়া আসলে কি করতো না, কি দেয় আমার খুব প্রিয় কোশ্চেন ছিল। জিন এক্সপার্ট, জিন এক্সপার্ট, জিন এক্সপার্ট ঠিক আছে। তাহলে আইসোনিয়াজিড আর রিভাম্পেসিন অ্যান্টিটিউবারকুলোটিক এই দুইটা যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে ওইটাই আমরা বলবো কি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এই এমডিআর টিবি এর ক্ষেত্রে ট্রিটমেন্ট করব কি ওই ট্রিটমেন্টই, বাট 2 বছর যাবত করব ট্রিটমেন্ট, ঠিক আছে। তাহলে তো আমরা এটা দিতে পারবো না, আইসোনিয়াজিড রিভাম্পিসিন, এটা তো রেজিস্ট্যান্স সবই দিতে হবে। ওই ট্রিটমেন্টটি 2 বছর যাবত চালাবো, অথবা সেকেন্ড লাইন ড্রাগ, এর কস্টফুল আর কি, এই ড্রাগ চালানো যাইতে পারে। ইনজেক্টেবল ড্রাগগুলা ফার্মাকোলজি যদি ইনজেক্টেবল ড্রাগ করছিস না, ওই যে টিউবারকুলোসিসের একটা লিগা ওরাল ড্রাগ, একটা লিগা ইনজেক্টেবল ড্রাগ, কিছু ইনজেক্টেবল ড্রাগ আছে যেমন ওই যে সিপ্রোফ্লক্সাসিন, মানে আর কিছু ওই যে সাইক্লোসেরিন, তারপর
যে ওফ্লক্সাসিন, ক্যানামাইসিন, ক্যাপ্রিওমাইসিন, এই যেটা যেটা ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ, এই যে সাইক্লোসেরিন, ক্যানামাইসিন, ওফ্লক্সাসিন, ক্লোফাজামাইন, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন। আর এক্সডিআরটিবি কি? এটা হলো গিয়া এই আইসোনিয়াজিড এন্ড রিফাম্পিসিন এইটা ছাড়াও ফ্লুরোকুইনোলোন এন্ড আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, ফ্লুরোকুইনোলোন এন্ড at least on injectable second line drug। যদি আইসোনিয়াজিড রিফাম্পিসিনের সাথে একটা ইনজেক্টেবল ড্রাগও যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন এটার আমরা বলবো এক্সটেন্ড ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। ওদের সাথে যদি একটা ইনজেক্টেবল ড্রাগও, সেকেন্ড লাইন ড্রাগও এরপরে আমরা পড়বো নিউমোনিয়া। রেসপিরেটরি অনেক পড়া এক্সপার্ট। তাহলে নিউমোনিয়া কি? ফিভার, কফ, স্পুটাম, চেস্ট পেন, হেমাপটাইটিস, ওই একই উইথ ফিভার, ঠিক আছে? তাইলে জেনারেল সাইন সিমটমসে টক্সিক, রেজ টেম্পারেচার, ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? এই জায়গায় রেসপিরেটরি রেট বাড়বে, সেন্ট্রাল সাইনোসিস হতে পারে, পালপিটেশন, রিডিউস সেক্স এক্সপানশন কমবে। এই জায়গার একটা জিনিস ব্যতিক্রম, ওই সবগুলার পালপিটেশনে আমরা কি পাইছি? ভোকাল ফেমিটাস এবং ভোকাল রেজোনেন্স, যত ধরনের ফ্লুইড ছিল, মানে কি লাং অ্যাবসেস, প্লিউরাল এফিউশন, নিউমোথোরাক্স, সব কিছুতে আমরা কি পাইছি? ভোকাল ফেমিটাস এবং ভোকাল রেজোনেন্স অ্যাবসেন্ট পাইছি। হাইপার রেজোনেন্স, ভোকাল রেজোনেন্স কি হাইপার রেজোনেন্স? না, প্রাণী থাকলে তো রেজোনেন্স হবে না। সব জায়গায় ভোকাল ফ্রিমিটাসটা ডিক্রিজড ছিল, মানে অ্যাবসেন্ট ছিল। আর এই নিউমোনিয়ায় এই ভোকাল ফ্রিমিটাস আর ভোকাল রেজোনেন্স এই দুইটাই ইনক্রিজড হবে। ওই দুইটার ক্ষেত্রে দেখ, ভোকাল ফ্রিমিটাস এই শুধুমাত্র পার্থক্য। ভোকাল ফেমিটাস মানে কি বললি? কত পেজ? ভোকাল ফেমিটাস মানে না, এটা তো এক্সামিনেশন একটা, এই যে বুকে হাত দিয়ে যে 3 বলে। এগুলো তো পাওয়াই যাবে না। ওই যে ইসে মানে ওই
প্লিউরাল ইফিউশন, তারপরে লিখে নিউমোথোরাক্স, এই সাইন সিমটমস একই, এই সাইন সিমটমস একই, শুধু এই পালপেশনে এই ভোকাল ফ্রিমিটাস এই জায়গায় ডিক্রিজড থাকবে, এই দুই জায়গায় ডিক্রিজড অথবা অ্যাবসেন্ট থাকবে প্লিউরাল ইফিউশনে নিউমোথোরাক্সে। প্লিউরাল ইফিউশন সহ যত ফ্লুইড আছে এই পারকাশন নোড ডাল থাকবে এই জায়গায়, এই জায়গায় স্টোনি ডাল হবে। আর নিউমোথোরাক্সে কি হবে পারকাশন নোড? নিউমোথোরাক্স পারকাশন থাকবে এই যে হাইপার রেজোনেন্স। হাইপার রেজোনেন্স। প্লুরাল ইফিউশন হচ্ছে স্টোনিডাল, তাই না? আর এই জায়গা শুধু ডাল। সিবিসি, চেস্ট এক্সরে, স্পুটাম। ট্রিটমেন্ট কি? নিউমোনিয়ার অ্যান্টিবায়োটিক, অ্যামক্সিসিলিন ইমুনগুলি আমরা দিই, অ্যামক্সিসিলিন এইটা হলে ওরা, অথবা কোঅ্যামক্সিক্লেভ, অ্যামক্সিসিলিন অথবা কোঅ্যামক্সিক্লেভ। ব্রঙ্কিয়াল অ্যাজমার সিওপিডির মূল আগে পার্থক্যটা করা দরকার। তারপরে এইটি মেইন ডিজিজ, তো মেইন ডিজিজ এইটাই কেস দুইটা বড় কেস সিওপিডি কেস থাকে। হ্যাঁ, না লিখতেও না লিখতে পারে, সমস্যা নেই। যেটা ভালো হবে সেটা লিখবো, তাই তো? হ্যাঁ, এই যে সেটা করা যায়। ওরা আইসে কয়ে দিয়ে যায় যে এটা ওইটা বানায়, তারপরে তুই যদি না পারিস তাহলে দূর, আমি উড়ি নি। কে কি করবো না করবো এত টেনশন কিছু নাই, ওটা একটা লেখলি হয়, ওটা নিয়ে এত কি বার মঙ্গলবার কোন দিন যে শুক্রবার আসতেছে, কোন দিন রবিবার আসতেছে বুঝতেছি না। যত ভালো করবি তত পরীক্ষা ভালো হবে। Age of onset, usually onset in childhood. ওই যে আমরা চাইল্ডহুডে কিন্তু সিওপিডি পড়ি নি, চাইল্ডহুডে ব্রঙ্কিওলাইটিস আর অ্যাজমা কিন্তু পড়ছি। অ্যাজমা কিন্তু 2 বছরের উপরে, কিন্তু তবুও এটা তো চাইল্ডহুড, ঠিক আছে। আর 2 মাসের নিচে, 2 বছরের নিচে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, ঠিক আছে। অ্যাজমাটা যদিও এনি টাইমেই হইতে পারে,
কিন্তু 2 বছরের উপরে, তার মানে বাচ্চাদের সাথে এর একটা রিলেশন আছে, ঠিক আছে, অনসেট ইন দ্য চাইল্ডহুড, মানে এটা শুরু হয় আসলে ওই অল্প বয়স থেকেই, যে কোনো টাইমে হইতে পারে, কিন্তু ওই জাগো আর এগো জন্মের পর দিয়ে ওই যে অল্প বয়স থেকে, আর এইটা হয় আসলে ওল্ডার এজ গই সিওপিডি হয়, যারা আসলে স্মোকিং করে। এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট 10 প্যাক ইয়ার্স স্মোকিং। 10 প্যাক ইয়ার্স বুদ্ধি কি বুঝিয়েছে ধরুন? না না, এই প্যাক ইয়ার্স এর হিসাব আছে আলাদা, সিগারেট খাওয়ার হিসাব। 10 প্যাক পার প্যাক, এটা সিগারেট খাওয়ার আলাদা হিসাব আছে। তো এই সিওপিডির অবশ্যই কি থাকবে, স্মোকিং এর হিস্ট্রি থাকবে, এটা একটা মোস্ট অফ দ্য কমন। আর এটা অ্যালার্জির সাথে সম্পর্কিত নাই, কিন্তু এটা একটা অ্যালার্জি, অ্যাজমা, ঠিক আছে। ফ্যামিলি হিস্ট্রি এর পজিটিভ থাকতে পারে, এর আসলে মেইন সিমটমস কি, রেসপিরেটরি ডিস্ট্রেস, কফ, চেস্ট টাইটনেস, ঠিক আছে। আর এর কি কফ, স্পুটাম আর রেসপিরেটরি ডিস্ট্রেস একই, জিনিসটা একই, এই যে স্পুটাম প্রোডাকশনটা এই জায়গায় নাই, আর এই জায়গায় একটু ওই যে হুইজ হুইজ হুইজ, ঠিক আছে। ডাইউরনাল ভেরিয়েশন মো, ডাইউরনাল ভেরিয়েশন মানে কি, মানে সকালে একবার হয়, রাতে একবার হয়, মানে ওই যে ওই রাত্রে গেলেই, ঘুমাইতে গেলেই শ্বাসকষ্টটা বাইরে যায়, ওই রকম জিনিস। এইটারে বলে ডাইউরনাল, মানে দুই বেলায়, সকালে একবার রাতে একবার, মানে রাতে সকালে রাত্রে বাড়ে, ডাইউরনাল ভেরিয়েশন কার, এবং এই ডাইউরনাল ভেরিয়েশনটা মানে সকালে এটার কমে, এটার অ্যাটাকটা বাড়ে কোথায়, এক্সারবেশন রাত্রে ঘুমানোর সময়। অ্যাজমা এক্সারবেশন হয় কখন, এটা জিজ্ঞেস করে, রাতে ঘুমানোর সময়। রাতে ঘুমানোর সময় সবসময় অ্যাজমার পেশেন্টের সবসময় ইনহেলার রাখতে হবে, তাই না? নেবুলাইজার, ইনহেলার দিয়ে রাখে, সিমটমস ফ্রি টাইম। এ কিন্তু যখন ভালো থাকে তখন কিন্তু এককালে ভালো, মানুষের মতো ভালো থাকে, কিন্তু যখন ওঠে তখন খারাপ হয়, ঠিক আছে। আর এ কিন্তু সব সময় এ খারাপ, এর আসলে এককালে পুরো জিনিস লইয়েই খারাপ, মানে একদমই সব, ঠিক আছে। এ কখনোই সিমটমস ফ্রি থাকে না, এর সবসময় সিমটমস থাকে, ঠিক আছে। তিনটা ইনভেস্টিগেশন, একটা হলো এক্স রে, টোটাল ইউসিনোফিল। আমি একটা জিনিস কথা কইছি, অ্যালার্জিক কন্ডিশনে কি কি বাড়ে, অ্যালার্জিক কন্ডিশনে অ্যাজমা বাড়ে। না না, অ্যালার্জিক কন্ডিশনে ইনভেস্টিগেশন কোন কোন ইনভেস্টিগেশনে কি বাড়ে, ইউসিনোফিল বাড়ে, ইউসিনোফিল বাড়ে, আর তারপর হচ্ছে কোন ইমিউনোগ্লোবিউলিনটা বাড়ে, ইমিউনোগ্লোবিন ই। ইজ দেখ টোটাল সার্কুলেটিং ইউসিনোফিল কোথায় বাড়বে, বোঝা গেছে। এটা সব, এটা একটা কমন জিনিস। চেস্ট এক্স-রে, এক্স-রে কিন্তু এর নরমাল, এর তো আর নরমাল সমস্যা না, এর তো অ্যালার্জিক সমস্যা, লাংসের তো সমস্যা না। ফিচার্স অফ এর রোগের সমস্যা সিওপিডি, এই যে ফিচার্স অফ হাইপার ইনফ্লামেশন মানে ইন এমফাইসেমা, আর প্রমিনেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস ইন ক্রনিক ব্রঙ্কাইটিস। হাইপার ইনফ্লেশন মানে কি, লাংসটা বড় দেয়া যাবে, মানে লাংসের মধ্যে বাতাস বেশি দেয়া যাবে, ফুলা ফুলা লাগবে লাংসটা, এইটা ব্যারেল শেপ চেস্ট হয়ে যায়, মানে লাংটা এই আমাদের এইটা হলো ট্রান্সভার্স ডায়ামিটার, আর এইটা হলো কি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, তাহলে আমাদের বুকটা স্যাপডা না, ওর হয়ে যাবে এইরকম, মানে ব্যারেল, এই রুমের গোল হয়ে যাবে, ব্যারেল দেখছিস না যে তেলের ব্যারেল, ওই রুমের হয়ে যাবে, মানে এর এই লাং বড় হয়ে এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাইরে যাবে, তখন এই দিকে সাইড পেয়ে যাবে, লাংসটা এদিকে বড় হয়ে যাবে, এইটার হাইপার ইনফ্লামেশন, লাংসটা বড় হয়ে যাবে,
হাইপার ইনফ্লেশন। প্যারালিসিস টেস্ট পাওয়া যাবে, আর এই যে ইনফ্লেশন পাওয়া যাবে। ইনফ্লেশনের আমরা কি পাবো? রেডিও লুসেড, মানে নিউমোথোরাক্সে যেরকম পায়, মানে বেশি হাওয়া পাওয়া যাবে, লাংসটা বড় হয়ে যাবে, ঠিক আছে। আর কর পালমোনালি কি? কর পালমোনালি হাইপার ইনফ্লেশন হচ্ছে লাংস বড় হয়ে যায়, তাই তো? লাংস বড় হয়ে যাবে, লাংসটা ফুলে ওঠে। কোর পালমোনারি জিনিসটা কি? হার্ট ডিজিজ ডিউ টু হার্ট ফেইলিউর হুম। ডিউ টু রেসপিরেটরি কজ। সুন্দর কথা। এইটার বলে কর পালমোনারি। এইটা কার জন্য হবে? ওই যে লেফট ভেন্ট্রিক পালমোনারি এডিমা। এই যে পালমোনারি ইডিমা যে হইল, হুম। এইটার ফলে যদি এই এই সাইডে আইসা রাইট হার্টটাও ফেল করে ফেললো, হ্যাঁ হ্যাঁ ইডিমা হয়ে এইটা তো আরো ব্যাকফ্লো করবে, ব্যাকফ্লো করে রাইট হার্টের মধ্যে ব্লাড জমা হয়ে রাইট হার্টটারও কাজ করতে দিল না। তাইলে এই পালমোনারি ইডিমা, ধর মনে কর আমার হার্টের কোনো কাজে পালমোনারি ইডিমা হয় না, অন্য কজে পালমোনারি ইডিমা হয়েছে, হয়ে ওই ইডিমার ফলে আমার তো ব্লাড আর ওইদিকে পালমোনারি ভেসেল দিয়া এই ড্রেন করতে পারলো না, ফলে ওইটা ব্যাকফ্লো হয়ে অন্য কারণে লাংসের কজেই তার পালমোনারি ইডিমা হয়েছে। হওয়ার ফলে পালমোনারি ইডিমা ফলে বলে পালমোনারি বেড়ে গেছে, হাইপারটেনশন হয়েছে, এইটা ব্যাকফ্লো হয়ে রাইট ভেন্ট্রিকুলে চলে এলো, পালমোনারি ট্যাঙ্ক দিয়ে চলে এসে রাইট হার্ট ফেল করে ফেলে, মানে রাইট হার্ট পাম্প করলেও এখন আর ওর মধ্যে দিয়ে যায় না, তখন যে রাইট হার্টটা ফেল করবে তখন এটার বলা হয় গরমান পুনারি। মানে সোজা সাপটা কথায় রাইট হার্ট ফেলিওর ডিউ টু পালমোনারি কজ, পালমোনারি কজ বা লাংস, এটারই বলা হয় পালমোনারি। এটা সিওপিডি করবে। কোনটা রিভার্সিবল? আসলে অ্যাজমা আমি তুই একবার বলছিলি যে অ্যাজমা সম্ভব রিভার্সিবল, অ্যাজমাটা রিভার্সিবল বাট সিওপিডিটা ইরিভার্সিবল। কিন্তু সারা জীবন শুনছি তো অ্যাজমাটা ঠিক হয়, সেটা ঠিক হয়ে যায় অ্যাজমা? অ্যাজমাটা ঠিক হয়। হুম, ট্রিটমেন্টে ট্রিটমেন্টে ঠিক হয়, আসলে তো দেয়া যায় না, বাস্তব নথি তো আর দেয়া যায় না, সবাই ওই লং টাইম একটা লাগে। মানে এই জিনিসটা আসলে তুলনামূলক বিবেচনা করছে, যদি তুলনামূলক বিবেচনা করি, এ যদি ইনহেলার রেগুলার ওষুধ খায় ও কিন্তু ভালো থাকবে, রিভার্সিবল মানে ওর তো সিমটমস থাকবে না কোনো, কিন্তু এ কিন্তু একবার যদি সিওপিডি ডেভেলপ করে যায়, শত ওষুধ খাওয়াইলে ওর কিন্তু এটা ঠিক হবে না, ওষুধ খাওয়াইলে ও ঠিক হবে না, কিন্তু এ তো ওষুধ খেলে বা ইটি হইলে কিছুদিন সিমটমস ফ্রি থাকে, তখন তো ভালো, 2-3 মাস, তখন তো পুরোপুরি ভালো, যদিও এটা রিভার্সিবল কয় না। না তবে আমার আগে শ্বাসকষ্ট হইতো প্রায় 3-4-5 বছর যাবত আমার কোনো শ্বাসকষ্ট নাই। আবার মনে কর অ্যাজমা তো একটা অ্যাজমা, এটা বৃষ্টি নামে না, বৃষ্টির কোনো কাজ পাই না। অ্যাজমার অনেক ধরনের অ্যাজমা আছে, যেগুলো মনে করো যে ডাস্ট অ্যালার্জি আছে, ওগুলো তো তুই ডাস্টে না গেলে আর কোনো সমস্যা নেই, এটা রিভার্সিবল না, পুরোপুরি ঠিক হয়ে গেলি, মাস্ক টাস্ক ইউজ করলি। অ্যাজমার কিছু ট্রিটমেন্ট কি কি দেই আমরা? ব্রঙ্কোডাইলেটর, এটা কি শর্ট টার্ম ব্রঙ্কোডাইলেটর, লং টার্ম ব্রঙ্কোডাইলেটর। শর্ট টার্ম হলো সালবিউটামল, লং টার্ম হলো গিয়া সালমেট্রল, আর কি কি দেই? মন্টেলুকাস, ঠিক আছে। তারপরে কি ইপ্রোটোপিয়াম ব্রোমাইড, আর কি স্টেরয়েড, ব্রেক্লোমেথাসন। তাহলে এই সাইডে ড্রাগের একটু সাইড ইফেক্টও জানিয়ে রাখা ভালো, ঠিক আছে। সালবিউটামল কি করে? পালপিটেশন, অ্যারিথমিয়া করে, ট্রেমর করে, ঠিক আছে। আর ডেক্লোমিথাসন এটার তো হিউজ, ক্যাটারাক্ট, অস্টিওপোরোসিস, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস। আর মন্টেলুকাস কি করে? ইউসিনোফিলিয়া করে, ভাস্কুলাইটিস করে, ঠিক
ঠিক আছে। আর আর সালবিউটামল কি করে? সালবিউটামল এই যে সিবি এই যে নিচ দিয়ে দেখ সিবিএস, ওই যে সিবিএস সিএনএস ওগুলো আপনি যেটা কইলে আর ডিফারেন্স বিটুইন অ্যাকুইট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার ফ্রম ব্রঙ্কিয়াল অ্যাজমা দেখে একটু বলি সেম। মানে লাংস আর এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর থেকে কিভাবে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা আলাদা করবে। এদের কি অ্যাকিউট, এদের কি ক্রনিক, এদের কি এলডারলি পেশেন্ট, আর অ্যাজমা অলওয়েজ আর্লি এজ অনসেট করে, ঠিক আছে। আর হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ এগুলো কার সাথে থাকবে? লেফট ভেন্ট্রিকুলার সাথে। আর অ্যালার্জিক রাইনাইটিস এগুলো কার সাথে থাকবে? এর সাথে। তারপর কি অর্থোপনিয়া, প্যারোক্সিসমা নকটুনিয়া, ডিসনিয়া এটা কার থাকবে? মানে অ্যানজাইনা কার থাকবে? সবাই এসে থাকবে। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে পালস মানে হচ্ছে ডিজনিয়া, তাই না? হ্যাঁ, ডিসনিয়ারই একটা ভ্যারাইটি শুয়ে থাকলে যেটা বাড়ে আর কি, ঠিক আছে। এইটা পাওয়া যায় ক্রিপিটেশন, আর এই জায়গায় পাওয়া যায় রংকাই, হুইজ, ঠিক আছে। হার্টের যে মানে ব্রঙ্কিয়াল লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে পাওয়া যায় পালসাস অল্টারনেস। ক্রিপিটেশন তো আমি সবসময় লাংসে শুনছি। ক্রিপিটেশন তো বাইলেটারাল ক্রিপিটেশন এটা তো পাবি লাংসে, ক্রিপিটেশনটা পাবি তো লাংসে। কিভাবে পাবি? এইটা রংকাই পাবি কি জন্য? এইটা রংকাই পাবি, এই ক্রিপিটেশন লাংসেই পাওয়া যায়, কিন্তু লাংসে পাওয়া যায় লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের জন্য এই যে লাংসে পাবো। আর অ্যাজমা কি? অ্যাজমা হলো লাংস একটা মানে সাময়িক ইনফ্লামেশন হইল, মানে অবস্ট্রাকটিভ ডিজিজ। এই অ্যাজমার সিভিটি কিন্তু অবস্ট্রাকটিভ ডিজিজ। অবস্ট্রাকটিভ জিনিস কি? মানে বাতাস ঢুকছে, বের হওয়ার সময় ন্যারোয়িং স্পেস দিয়ে যাওয়ার সময় বাসির নাম এরকম শব্দ হয়েছে, এইটারে বলা হয় হুইজ বা রংকাই। অবস্ট্রাকটিভ ডিজিজে হুইজ রংকাই পাওয়া যায়। আর লেফট ভেন্ট্রিকুলার পেশেন্টে এইটা ক্রিপিটেশন কি? ক্রিপিটেশন হলো পাতার মরমর আওয়াজ। এইটাই হলো কি এই লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর যদি হয় তাইলে এইটা দিয়ে হয় কি পালমোনারি ইডিমা হয় না? পালমোনারি ইডিমা যে কোনো কজে যদি পালমোনারি ইডিমা হয় তাহলে ওই জায়গায় ক্রিপিটেশন পাওয়া যায়। ওই জায়গায় পাতার মরমর ধ্বনি, মানে পাতায় পাড়া দিলে মানে একটা পাতা ভাঙার একটা যে এরকম একটা শব্দ আছে না, ওইরকম পাওয়া যায়। ওইটা বাঁশির মতো আওয়াজ পাওয়া যাবে ওইরকম। আর ওই এইটার এরকম এইরকম একটা শব্দ পাওয়া যাবে। কিন্তু দুইটাই লাংসে পাওয়া যাবে। ঠিক আছে। এরও অনেক ক্লাসিফিকেশন আছে, এখন তো এ বুঝে লাভ নাই। এই যে কোনটা হুইজ, কোনটা রংকাই, কোনটা ক্রিপিটেশন। ক্রিপিটেশনেরও আবার টাইপ আছে 3-4টি। একটা হলো গিয়া ওই কি কয় এটারে মাইল্ড কি ফাইন ক্রিপিটেশন, কোর্স ক্রিপিটেশন। ওই এখন যদি তুই এই ব্যাখ্যা নিস যে এইটাই পাওয়া যায় ফাইন ক্রিপিটেশন, আর ব্রঙ্কিওক্টাসিসে পাওয়া যায় কোর্স ক্রিপিটেশন, ঠিক আছে। এরও ব্যাখ্যা আছে, এরও ক্লাসিফিকেশন আছে বিষয়, ঠিক আছে। এগুলো হলো কি ওই ইটি আর কি। নাজিব স্যার না, এ নর্মালি আছে, নর্মালি ওই কজোলজির বইতে আছে, ঠিক আছে। এখন তো এত বিস্তৃত করার টাইম নেই। ছাড়া তো এগুলো তো পড়ানোর কথা নাকি? ঠিক আছে, তাইলে অ্যাজমা, তাহলে আমরা মোটামুটি ইনভেস্টিগেশন দেখলাম। এবার আমরা এইটার সাথে মিলাই যাব। ওই পার্থক্যটার মধ্যেই মূল সিমটমস, অ্যাজমা, হিস্ট্রি সব আছে না? এবং কোনটা রিভার্সিবল কোনটা ইরিভার্সিবল সব দিয়ে আছে। এইবার শুধু মিলে যাবে। এই যে এইজ অফ অনসেট পাইছিলাম আমরা ওই জায়গায়। তারপরে ডিউরেশন এন্ড ফ্রিকোয়েন্সি অফ ব্রেথলেসনেস, ডাইউরনাল ভেরিয়েশন। ডাইউরনাল ভেরিয়েশন ওই যে সকালে একবার হবে, বিকেলে একবার হবে। অ্যাজমা টিপিক্যালি ওরসেন ইন দ্য মর্নিং। এই দেখুন একটা ভুল লাগছে, অ্যাজমা কিন্তু টিপিক্যালি নাইটে হয়। এইটা এখানে কি লিখলো সারারা, এটা তো বিশ্বাসযোগ্য নয়।
অ্যাজমা তো মর্নিং এ হয় না। কিন্তু এই জায়গাতে নাইট লেগছে, হ্যাঁ পার্থক্য কিন্তু নাইট, কই পার্থক্য কই লেখছে না? হ্যাঁ নাইট তেমন নিজে ইসে না না ওই তো আমি কইছি। এই যে দেখ এই সংজ্ঞায় কিন্তু ডেভিডসনের সংজ্ঞায় কিন্তু এই দেখ কাফিং পার্টিকুলারলি অ্যাট নাইট, সকালেও একবার অ্যাটাক হয় কিন্তু মেইনলি এটা নাইটে হয়। এতে লেখছি ভুল এই রে। আসলে আমরা নাইটটা লিখে দিইনি। নেট দেখে নেই। The chances of experiencing asthma symptoms are higher during sleep. তো নাইটে হয়, এর অ্যাটাক নাইটে হয়, এটা ভুল লেখছি, এটা নাইটে। কেটে দে নিজেই দাগায় রাখছিস মানে। নতুন বইতে মর্নিং আইলে এর একটা মেসেজ দেওয়া দরকার। কি নামের জহির ভাইরে, ঠিক আছে। এই 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 ওইতে যতটুকু পড়ছিস এতটুকু পড়লেই হবে, আর লাগবে না। ঠিক আছে, আর কি অ্যালার্জির হিস্ট্রি থাকবে, ঠিক না? সিমটমস কি ওই চারটা, এর চারটা ব্রেথলেসনেস, চেস্ট টাইটনেস, হুইট কফ, এটা কিন্তু এই চারটাই কইতে হবে। এই সিএসডিএস এটা কি সি না সিএসডিএস পড়ে না, এই যে এটা হলো গিয়া সিডি সিবিডব্লিউ সিবি চেস্ট টাইটনেস, মানে এই চারটেই কইতে হবে। অ্যাজমার এই সাইডটা ছাড়া আর কোনো ই নেই। এটা একটা ডেভিডসনের কথা, তো এখন দানে ফানে গেলে কাজ হবে না। মানে এই অ্যাজমাটা তো আসলে লাংসের মূল ডিজিজ। এই অ্যাজমার আসলে এইটা এই সাইডটা না কইলে কাজই হবে না। এটা একটা ডেভিডসনের সংজ্ঞায় লেখছে হালাই এই সাইডটা জিনিস, তার মানে এর ইতে কোনো। তাহলে আমরা ওইখানে একটু লিখে নিই, মূল জায়গায় লিখে রাখি, এই জিনিসটা মূল জায়গায় রাখাটা দরকার। মানে আলাদা টু এই যে আর কি প্রথমে যেখানে অ্যাজমা, ব্রেথলেসনেস, চেস্ট টাইটনেস, ওই একই কাছাকাছি, হুইজিং কফ। ডিজনি আর ব্রেথলেসনেস, তাই না? এটা থাকবে, ডিজনিয়া থাকবে, ওই চেস্ট টাইটনেস থাকবে, কফ থাকবে, হুইজ থাকবে। টেস্ট হুইজিং। আর এই ইনভেস্টিগেশন গুলা এর এই ইনভেস্টিগেশনের ব্যাখ্যা করতেও 2-3 দিন, মানে এই ইনভেস্টিগেশনের বহুত পেজ বলছে যে স্পাইরোমেট্রি কোনটা বাড়ে কম, এই জিনিস আগে মূলত এই জিনিসটা একটা হলো পালমোনারি ফাংশন টেস্ট। নামগুলো মুখস্থ কর, পিক এক্সপিরেটরি ফ্লো রেট, এগুলোর নামগুলো খুব পেয়েছে। আর হলো FEV1 and BC, শুধু নাম মুখস্থ কর। চেস্ট এক্সরে, মেজারমেন্ট অফ দ্য অ্যালার্জিক স্ট্যাটাস, মানে ইমিউনোগ্লোবিলিন ই দেখবো, ঠিক আছে। আর কি এয়ারওয়ে ইনফ্লামেশন, ঠিক আছে। তাহলে কি কি দেখবো? পালমোনারি ফাংশন টেস্ট বা লাং ফাংশন টেস্ট। লাং ফাংশন টেস্টে PEFR মানে কি, পিক এক্সপিরেটরি ফ্লো রেট, আর FEV1 মানে কি, PEFR পিক এক্সপিরেটরি ফ্লো রেট, পিক আর FEV1 আর BC মানে কি, FEV1 ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড এন্ড ভাইটাল ক্যাপাসিটি। এর ব্যাখ্যা বাবা আপাতত থাকবে। ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, এর ব্যাখ্যাটা পদ্ধতি তোর বাকি একতলা পুরো সবগুলো এলাবি দরকার না। আর ভলিউম আর বিসি দিয়ে কি বুঝাইছে? ভাইটাল ক্যাপাসিটি মানে লাং ফাংশন টেস্ট। আগে এই কইতে যাবি না, পরে দাঁত মুখ বাংলা সমস্যা। আগে কবি লাং ফাংশন টেস্ট করবো, চেস্ট এক্সরে করবো, অ্যালার্জিক স্ট্যাটাস করবো, এই করবো।
ঠিক আছে। লেহার ক্ষেত্রে এডি 4 মেরে দেব ভিতরে কিছু না। ভিতরে শুধুমাত্র এক্স-রে ফাইন্ডিং টা লিখবি, চেস্ট এক্স-রে ঠিক আছে। এক্স-রে ফাইন্ডিং ওই যে ইমিউনোগ্লোবুলিন ইনক্রিজড এই লিখবি, ইমিউনোগ্লোবুলিন ইনক্রিজড, ঠিক আছে। এখানে আর কিছু এর দরকার নেই। আর চেস্ট এক্স-রে নরমালি ফাইন্ডিংস তো ইউজুয়ালি নরমাল ফাইন্ডিংস এই লিখবি। ওই সিওপিডি টা এক্স-রে ফাইন্ডিংস খুব সুন্দর করে লিখে দিবি। লাং ফাংশন টেস্টের কোনো কিছুই লেখার দরকার নাই, ওগুলো বড় মানুষ ধরেও না, তাই না? এই তেমন লাং ফাংশন টেস্টের দরকার না, এক্স-রেটা দরকার। এক্স-রে ফাইন্ডিংস সোজা এটা দরকার কিভাবে? সিওপিডি এই যে আমরা এখন কই দেব না, এইটাই তো ধরছি এবং এইটাই স্যারের দেখাই, এইটাই তো স্যার করতেছে। আমি তো সিওপিডি লিখছি জুলার স্যারে। ভেরি নাইস। তুই যেটা লেখছিস আমিও সেটা লিখব, বুঝছিস না? সেটা লিখলে এইটা লিখে যদি প্যাস খাই যায়, যদি অন্য কেউ ধরে পড়ে তাহলে কিন্তু বিপদ। বুঝলে জুলার স্যার যদি না পড়ি অন্য কেউ পড়ে তাইলে তো বিপদ হয়ে যাবে এককালে। কথা বুঝিস নাই? তোর তো যাইতে হইবে যে যেই পড়ুক এইরকম একটা স্টাইল। জুলার স্যার না পড়ে বিপদ। জুলার স্যার না পড়লে এইটা বাবা বিপদ আছে, ওই যে তো গাছে উঠাই দেবে। কারণ ফাংশন টেস্ট চেস্ট এক্স-রে কারণ তুই যদি মানে আমি তো তোকে একটা বিস্তারিত পড়াইতে পারি না, ঠিক না? যে এর মধ্যে গেলি তুই ওর মধ্যে গেলি কি এমফাইসেমা কি সিওপিডি তো অনেকগুলো, কারণ এটি হলো মূল ডিজিজের একটা, ক্যালোরি লেখা যাবে। ঠিক আছে। পেপটিক আলসার লিখবি, গুতো কাটা দিলেও তুই সার্জারিতে পড়ছো, মেডিসিনে পড়ছো, এদিক দিয়ে ওদিক দিয়ে মোটামুটি কিছুই জিগারে না। পেপটিক আলসার দিয়ে জিগে কমবে যাইবে, বুঝলে? সবাই দেখবি পেপটিক আলসার লিখবি, সবাই হলো পেপটিক আলসার লিখবি, বুঝলি? রাখবে না টিচারটা? পিছনে মাঝে মাঝে রাখা ধরো সবই কি বানাই নিয়ে যায়, সব লিখে দিয়েছে পেপটিক আলসার দিতে ধরো। হ্যাঁ বলো সিওপিডি লিখে মোস্ট অফ দ্য 2x লিখে দরটা খাই দাঁড়া। ধরা খাইয়ে গেছেন। আমিও কি সিওপিডি লিখছিলাম? তুই সেভেন্টি লিখছিস। আমিও সিওপিডি লিখছি, কিন্তু আমারটা বেরিয়ে গেছে জোরার স্যারের দ্বারে। আর আমি তো সব পজিটিভ ফাইন্ডিংস দিই, আমি তো ফাইন্ডিংস পজিটিভ দিই, যেটা যেই পাই। বুঝেছিস? এয়ার ফ্লো ইনফ্লামেশন, অ্যালার্জিক স্ট্যাটাস দেখবো, চেস্ট এক্স-রে দেখবো, আর তুমি lung function test। লাং ফাংশন টেস্ট। ঠিক আছে, লাং ফাংশন টেস্টের মধ্যে দুইটা নাম ক। লাং ফাংশন টেস্ট PEFR, FEV1 and VC। তুই ওর ফুল মিনিং কইস, ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে। এক্সপিরেটরি ফ্লো রেট এক্সপেক্ট এই ফাইন্ডিংস কি কি পাবো সিওপিডি তে, এটা আলাদাভাবে সিওপিডির ফাইন্ডিংসই আসে। রেসপিরেটরি রেট বাড়বে, ঠিক আছে, এই রেসপিরেটরি রেট বাড়বে। পার্ট স্লিপ ব্রিদিং মানে পার্ট মাইগো পার্টস দেখছিস? মাইগো পার্টসের উপরের এটা হার্ট না, ওই যে এরকম করে আটকায় যে, ওইটার তো পার্ট স্লিপ। কি এটা কি ইনভেস্টিগেশন করছিস নাকি? না, ইন্সপেকশনে কিরকম দেখা যাবে? ব্যারেল শেপ চেস্ট, এটা তো বললাম। হ্যাঁ। তারপরে ইনক্রিজ রেসপিরেটরি রেট, পার্ট স্লিপ ব্রিদিং। ইনক্রিজ রেসপিরেটরি পার স্লিপ মানে হচ্ছে মেয়েদের ব্যাগের মতো, ওইটা লিফটের মতো আর কি, পার্ট স্লিপ, ঠিক আছে। আর ইন্টারকোস্টাল সাবকুসাল রিসেশন, এই যে এখান দিয়ে মানে হয়ে যাবে, মানে এই যে আমাকে এখানে ভরাট না, এখান দিয়ে মনে করে এই যে ইটি মানে বোনস বাইরে যাইবে আর কি। রিসেশন মানে খাস হয়ে যাইবে, মানে এই স্পেস গুলো ডাইবে যাইবে। এই যে একটা পেশেন্টের যে আর্গর যদি দেখা যায় একদম, এই যে এই পেশেন্টটা এই বাস মানে এই যে রিবস গুলো উপরে উঠে যাবে আর খাস যে পড়ে যাবে, ওইটারে বলা হয় রিসেশন। ইন্টারকোস্টাল এন্ড সুপ্রাক্লাভিকুলার রিসেশন মানে হাড্ডি গুলো দেখা যায়, যে কেকিক ঠিক হয়ে গেলে যেরকম দেয়া যায় আর কি, ওইরকম। barrel shaped chest, increased respiratory rate, pursed lip breathing। ঠিক আছে, তাহলে এইজ কি হবে? ওল্ডার এইজ, স্মোকিং থাকবে, তারপরে ওইদিকে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে। এক্সাজারবেটিং ফ্যাক্টর কি? ওই স্মোকিং,
সাইন সিম্বলতে কি থাকবে কফ, এইটা আবার ওইয়ে লাগাই দিবি সব সিএস ডিএস, ডিএইচ। ঠিক আছে ওকে। আর সাইনের মধ্যে কি লিখবি, সাইনের মধ্যে এইগুলো লিখে দিবি, পার স্লিপ ব্রিদিং ইনক্রিজ রেসপিরেটরি রেট এই কোডে লিখে দিবি ওকে। এই সিওপিডি তে কোন ধরনের রেসপিরেটরি ফেলিওর হয়, হ্যাঁ, সিওপিডি তে কোন ধরনের রেসপিরেটরি ফেলিওর হয়, সিওপিডি তে রেসপিরেটরি ফেলিওর। কোন টাইপ, দুটো টাইপ না, টাইপ 1 টাইপ 2, টাইপ টাইপ 2। আর অ্যাজমা টাইপ 1। এতে অ্যাজমা মানে 1, এ মানে 1, ঠিক আছে। তারপর এটা কি করবি, এক্স-রে, ইসিজি, ব্লাড কাউন্ট, তারপর এদিকে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস মানে এবিজি, তারপর এদিকে স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্ট, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, ঠিক আছে। এই ওদিকে এক্স-রে ফাইন্ডিংসটা আমরা পড়বো এমফাইসেমার, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ব্লাড কাউন্ট, ঠিক আছে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে কি পাওয়া যায় এগুলো আসলে ওই যে আমাদের এই যে কার্বন ডাই অক্সাইড বাড়বে, কারণ কি এই জায়গায় আমার হাইপোক্সিয়া এবং হাইপার ক্যাপনিয়া হয়, মানে অক্সিজেন লেভেল কমে কার্বন ডাই অক্সাইড লেভেল বাড়ে, এইটা আমরা দেখি এবিজি দ্বারা, ঠিক আছে। ডিক্রিজ অক্সিজেন আর ইনক্রিজ কার্বন ডাই অক্সাইড। এই যে এক্স-রে তে কি পাবো, হাইপার ট্রান্সলুসেন্ট লাং ফিল্ড, মানে কি লাংস যেরকম কালো থাকার কথা তার চেয়েও বেশি কালো থাকবে, কারণ কি, কারণ বাতাস ট্র্যাপড হয়ে থাকবে। বাতাস যদি থাকে তাহলে আমরা লাংসে নরমালি কি পাই, এক্স-রেতে, এক্স-রেতে বাতাস কেমন দেখায়, কি দেখায় একবারে নি দেখায়, কালো কালো, এটারে বলে ট্রান্সলুসেন্ট। আর পানি থাকলে এটার কি দেখায়, কি দেখায় রেডিও ওপেক, অপেক মানে সাদা। তো তাইলে এই জায়গায় বাতাস ট্র্যাপিং থাকে, তার মানে এর মানে, এবং হাইপার ইনফ্লেশন থাকে তার মানে বাতাস বেশি থাকে, তার মানে এনে দেখাবে কি বেশি কালো। তাইলে হাইপার ট্রান্সলুশন অফ দ্য লাং ফিল্ড, কথা বোঝা গেছে, কালো, বেশি কালো, শুধু কালো না, হাইপার বলছে না, হাইপার ট্রান্সলুশন। এইবার বলছো লো ফ্লাড ডায়াফ্রাম, লং টিউবিউলার হার্ট শ্যাডো, হার্টটা টিউবিউল হয়ে যাবে, হার্টটা এরকম এরকম একটা বাস থাকে না, এইটা একটা টিউবিউলার মতো হয়ে যাবে, ওই যে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যেমন এই যে হার্টটা ওইরকম টিউবিউলার শ্যাডো হয়ে যাবে, ঠিক আছে। হার্টটা টিউবিউলার। আর লো ফ্লাড ডায়াফ্রাম হবে কি জন্য, এই যে দেখ আমাদের লাংসটা কি এরকম থাকে না, এই যে, আর এই পাশের লাংসটা এরকম থাকে না, এই, আর এই জায়গায় এইটা লিখে স্টার্নাম, এই জায়গায় আমার রাইট ডোম অফ ডায়াফ্রাম, এই জায়গায় লিখে লেফট ডোম অফ ডায়াফ্রাম। এখন এই লাংসটা কি হয়েছে, লাংসটা হাইপার ইনফ্লেশন হয়েছে না, আমরা এমফাইসেমায় পড়ছি পার্থক্যে, পার্থক্যে কি পড়ছে, হাইপার ইনফ্লেশন মানে কি লাংস বড় হয়ে যাবে, লাংস বড় হয়ে যাবে, রাইট। তাহলে লাংস বড় হয়ে গেলে লাংসের মধ্যে বাতাস বেশি জমা হবে, এই জন্যই তো আমরা হাইপার ট্রান্সলুশন পাইছি। তাহলে এবং লাংস যদি এই দিকে বড় হবে, এই দিকে বড় হবে, এই দিকে বড় হবে, সব দিকে বড় হবে, ঠিক না। তাহলে এখন যদি লাংস এই দিকে বড় হয়, এই দিকে তো রিপসের জন্য আটকা পড়ে গেল, এদিকে রিপসের জন্য আটকা পড়ে গেল, যদি নিচে বড় হয় তাহলে লাংসটা এরকম হবে না, এই নিচের দিকে বড় হয়ে যাবে না। তখন এই যে আমাদের ডোম অফ ডায়াফ্রাম কেমন ছিল, এই উপরের দিকে একটু বাস ছিল না, তখন ডায়াফ্রামটা এই নিচের দিকে একদম ফ্ল্যাট হয়ে যাবে না, এই বাসটা মানে এইটা ঠেইলে এইটা নিচে নামায় ফেলবে না, এইটা সোজা হয়ে যাবে না। এইটাই আমরা এক্স-রেতে দেখবো লো ফ্ল্যাট ডায়াফ্রাম, মানে এটা নিচের দিকে ফ্ল্যাট হয়ে যাবে, এই কথাটাই বলতে হবে। আর ওয়াইডেনিং অফ দ্য রিব স্পেস এগুলো অতটা শুনতে চায় না, ওয়াইডেনিং অফ দ্য রিব স্পেস মানে এই রিব স্পেসগুলো, মানে ওই যে লাংস বড় হয়ে গেলে এই রিব স্পেসগুলো বড় হয়ে যাবে, মানে চেস্ট ক্যাভিটি বড় হয়ে যাবে, বুঝা গেছে। ট্রিটমেন্ট কি করব, তাহলে কি কি বলবো এমফাইসিমাতে, কি ফার্স্ট বলবো যে ইন এমফাইসিমা, তাই না, এমফাইসিমা হয় চেস্ট এক্সট্রাতে। তারপর হচ্ছে হাইপার কি হাইপার ট্রান্সলুসেন্ট, আর হচ্ছে ডায়াফ্রামটা হচ্ছে ফ্ল্যাট ডায়াফ্রাম হয়ে যায়, আর ওয়াইডিং অফ দ্য চেস্ট, রিব স্পেস, রিব স্পেস।
ভেরি নাইস। আমার কেসটাই শুরু করছে এইটুকু। হালাকো তোমার কেস কি? আমি তো স্যার সিওপি আমি ওখান দিয়ে অনেক কিছু শিখছি। আমি এতটা পারফেক্টলি পারতাম না। এটা দেখি আমি কই কি বলে কয় কি পাইস ফাইন্ডিংস আমি কই কি করবা এক্সিট কইছে দিছি কয় ফাইন্ডিংস তুমি স্যার লো ফ্ল্যাট ডায়াফ্রাম বাট নট লিভার পালপেবল। এই জায়গায় তো লিভারও থাকে এইটা যদি সাফ হয়ে যায় মানে এইটা যদি নিচের দিকে আয় পড়ে তাহলে লিভারটা নিচের দিকে নেমে আসবে, তখন আমি হাত দিয়ে তো লিভার পাওয়ার কথা, কিন্তু এই জায়গায় লিভার পাবো না। কেন পাবো না জানিস? ডায়াফ্রামটা উপরে দিয়ে নামবে, লিভারটা জায়গাটা হ্যাঁ নেই থাকবে, মানে লাংসটা লিভারের উপর দিয়ে নেমে আসবে, কিন্তু লিভারটা ঠেললে নামাইবে না। তা বুঝছিস? কথা ক্লিয়ার? লিভারটার উপর দিয়ে নামবে, মানে এইটা লিভার না, এইটার এরকম ঠেললে নিচে নামাইবে না, লাংসটা এইরকম ঠেললে নিচে নিচে নামবে। এই জন্য ডায়াফ্রামটা নিচে নামবে কিন্তু লিভার জায়গা মতো থাকবে, মানে লিভারটা পালপেবল হবে না আর কি। ঠিক আছে? তবে এরিয়া অফ লিভার ডালনেস এটি কিছুটা কিন্তু নিচে নামবে। ঠিক আছে? তারপর তো পরে হ্যাঁ মানে করি যে লো ফ্ল্যাট ডায়াফ্রাম পাইছো, আচ্ছা দিদি পার কাজ করো তো। তারপর আমি 5 কাজ শুরু করলাম, এই জায়গাতে এই পর্যন্ত আইছি। মানে নর্মালি 6 রিপ পর্যন্ত ই থাকে, আমার পারকাশন আরো নিচে নেমে গেছে, কারণ ওই যে লাংসটা উপরে হয়ে গেছে। ঠিক আছে? বলো যে লিভার এরিয়া অফ লিভার ডালনেস, লিভারটা কি সলিড অর্গান, আর লাংসটা পাওয়া যাবে কি, লাংসটা পারকাশন যদি আমি করি তাহলে কেমন পাওয়া যাবে? রেজোনেন্স পাওয়া যাবে। কিন্তু লিভারটা যদি পালপেট মানে পারকাস করি তাহলে কেমন পাওয়া যাবে? ডাল। কিন্তু আমি ওই যে এইটা হলো লিভার, এইটার সামনে দিয়ে লাংস নামিয়ে আইছে, তার মানে আমি এই আগে পাইতাম এই রিপসের জায়গায় পর্যন্ত ই, আর এরপরে পাইতাম ডাল, আর এখন আমি কোন পর্যন্ত ডাল পাবো? আরো 2 রিপস বেশি। কথাটা কি ক্লিয়ার? রাইট রাইট, অবশ্যই। কিন্তু এর মানে মানে আমার উপরের ধারণা কি, এর মানে কি লিভারটা নিচে নেমে গেছে, এইটা দিয়ে ধারণা করতে পারি, কিন্তু লিভার দিয়ে দেখবো যে লিভারটা আসলে বড় হয়। তার মানে মানে এইরকম যদি হইতো, তার মানে আমি এইটা ক্লিয়ার যে লাংসটা নিচে নামছে বাট নট লিভারটার কোনো সমস্যা। ঠিক আছে? এই জন্য 6 রিপ পর্যন্ত পারকাশন নোট রেজোনেট, কিন্তু আমি যে সময় পারকাস করলাম 8 রিপস পর্যন্ত হয়েছে। তো কি বুঝলাম? আমি স্যার এরিয়া অফ লিভার ডালনেস নিচে নেমে গেছে, তাহলে লিভার পালপেট করো। এবার লিভার পালপেট করলাম, লিভার পালপেট করিয়া দেখি যে লিভার পাচ্ছি না। স্যার দেখছো কি তুমি কত এটা কি কি কেস, এটা কি এমফাইসেমা না ক্রনিক ব্রঙ্কাইটিস? স্যার এটা এমফাইসেমা। আমি তখনও জানি না যে আসলে সিওপিডির মূল এমফাইসেমা আর এই ফিচারটা এমফাইসেমা। ক্রনিক ব্রঙ্কাইটিসের কিন্তু পালমোনারি ভাস্কুলারিটিসের কার্ডিওমেগালি, নট এই লাংসের। এই পরে স্যার কি ওই দেখছো বইয়ের সাথে কি সুন্দর পেশেন্টটা মিলে গেল, মানে একদম পেশেন্টটার এরিয়া এইটা একদম 8 ট্রিপসে পাওয়া গেছে এবং লিভারটা পালপেটে পাওয়া যায়। লিভারই পাইসনি পুরো পালপেট করে? পালপেট লিভার পাবো কেন? নরমাল লিভার কি পাওয়া যায় নাকি? কথাটা না বুঝিস নাই। যেহেতু সামনে চলে আসছে সে তো লিভার তো পাওয়া যায় না, লিভার তো অনেক বড় একটা অর্গান। লিভার তো পালপেট করে পাওয়া যায় না। পাওয়া যায় না? না, তো নরমাল লিভার পালপেটে পাওয়া যায় না। আচ্ছা, কথা বুঝিস নাই? লিভার স্প্লিন এগুলো পালপেট করে পাওয়া যায় না। এগুলো পালপেট করে পাওয়া যাওয়া মানেই লিভার 1.5 গুণ বড় হইলে হাতে পাওয়া যাবে। লিভার তো রিপসের মধ্যেই, লিভার স্প্লিন পাওয়া মানে 3-4 গুণ বড় হইলে ওর স্প্লিন হাতে পাওয়া যাবে। হাতে লিভার পালপেবল মানেই লিভার ডিজিজ, 3-4 গুণ বড় লিভার। ফ্যাটি লিভার, গ্রেড 3 লিভার এই সময় লিভার পাওয়া যাইতে পারে। কথা বুঝিস নাই?
নরমালি তো লিভার পাওয়া যায় না। ট্রিটমেন্ট কি দিব? স্মোকিং স্টপ করতে হবে আগে, ঠিক আছে? এবার এইটার ক্ষেত্রে আমরা কি দিব? লো কনসেন্ট্রেশন অক্সিজেন, এইটাই মনে রাখতে হবে। আমরা কিন্তু এই জায়গায় এই একমাত্র ডিজিজ এই জায়গায় হাই ফ্লো অক্সিজেন দেই না। ওই যে শওকত একটা বিশালিটি দিয়ে বুঝাইছিল, এই জায়গায় কখনোই হাই ফ্লো অক্সিজেন দেওয়া যায় না। এই একমাত্র জায়গা, এই জায়গায় সবসময় লো ফ্লো অক্সিজেন দেয়। এর একটা সুন্দর ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো গিয়া, নর্মালি আমাদের রেসপিরেটরি সেন্টার মানে হাইপোক্সিক ড্রাইভ, মানে দুইটা ড্রাইভে কাজ করে। একটা হলো হাইপোক্সিক ড্রাইভ, আর একটা হলো কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল, ঠিক আছে? মানে হয় তোর অক্সিজেনের সমস্যা হচ্ছে, তখন তোর রেসপিরেশন বাড়ায় দিবে, রেসপিরেটরি সেন্টার যে শ্বাস নাও তাড়াতাড়ি, অথবা তোর কার্বন ডাই অক্সাইড বডিতে বেড়ে গেছে, তখন কইবে যে শ্বাস নিয়ে তাড়াতাড়ি। আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস যদি হয়, তখন ওইটারে কি করি? বেশি বেশি শ্বাস নিয়ে ওইটা কিন্তু কম্পেনসেট করে ফেলে, ঠিক আছে? মানে কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায়, ওটা বের করে দিয়ে অক্সিজেন নেয়। এই দুইটা ক্ষেত্রে আমরা এই দুইটা মেকানিজমে মানে রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন হয়। একটা হলো গিয়ে কার্বন ডাই অক্সাইডের স্টিমুলেশনে, আর আরেকটা হলো গিয়া অক্সিজেন ডিপ্রাইভেশনে, অক্সিজেন যদি না থাকে। এখন এই জায়গায় কি হয়? এই জায়গায় দুটোই কমতে হয়, কার্বন ডাই অক্সাইডটা অলওয়েজ বা বেশি থাকে, দুটোই, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড অলওয়েজ বেশি থাকে, আর অক্সিজেনটা কম, হাইপোক্সিয়া। কার্বন ডাই অক্সাইডটা বেশি থাকতে থাকতে মানে ওর তো লাংসের মধ্যে ট্র্যাপিং হয়ে যায়, ব্লাড ট্র্যাপিং, মানে ইডে লাংসটা বড় হয়ে যায়, মানে বাতাস, কিছু বাতাস আছে এ কখনোই বের হয় না, বের হইতে পারে না অবস্ট্রাকশনের জন্য। তো ওর বডিতে সবসময় একটা কার্বন ডাই অক্সাইড থাকি। তো এই বেশি কার্বন ডাই অক্সাইড কি করে? মানে বারবার স্টিমুলেশন দিতে দিতে তখন নার্ভাস সিস্টেম বুঝে ফেলে যে সারা ফেলে এই কার্বন ডাই অক্সাইড মনে হয় এর নিজেরই আছে, এ মনে হয় এর বডির মধ্যেই থাকে, নাহলে এত কার্বন ডাই অক্সাইড বারবার ঢুকবে কেন প্রতিদিন? তখন ও আর কার্বন ডাই অক্সাইড ডিপ্রাইভেশনে কাজ করে, মানে কার্বন ডাই অক্সাইডের ইতে আর কাজ করে না। মানে একটা মেকানিজম তার অফ হয়ে যায়। মানে কার্বন ডাই অক্সাইড বাড়লে যে তার অক্সিজেন নেয়ার কথা, মানে রেসপিরেশন নেয়ার কথা, এইটা আর তার হয় না। মানে এইটা তার সেন্সিটাইজড করে দিয়েছে যে না, তুই অনেকদিন জ্বালাইছো কার্বন ডাই অক্সাইড, বারবারই তুই কার্বন ডাই অক্সাইড পাঠাও, ওটা তোর কার্বন ডাই অক্সাইড আইসি করতে, এখন আমি তোর ওই কথা আর কাজ করবো না, বাঘ বাঘ আইতে আইতে এখন আর ও কাজ করে না, কার্বন ডাই অক্সাইডের ইতে কোনো সাড়া দেবে না ও। তাইলে একটা মেকানিজম অফ। এখন শুধুমাত্র ও শ্বাস নেয় কিসে? হাইপোক্সিক ড্রাইভে, মানে অক্সিজেন কম, এই জন্য শ্বাস নেয়, ঠিক আছে? এখন তুই যদি ওরে হাই ফ্লো অক্সিজেন দিয়া ওর মানে হাইপোক্সিক ড্রাইভটা মিটেই দাও, মানে ওর যতটুকু অক্সিজেন লাগে ততটুকু অক্সিজেন দিয়ে দাও, তখন কি করবে? তখন রেসপিরেটরি সেন্টার কি করবে? বাহ, সব অক্সিজেন পাইয়ে গেছি, অত তোর আর শ্বাসই নেওয়া লাগবে না, ও পুরোপুরি শ্বাস নেওয়া বন্ধ করে দেবে। কথা বুঝছিস? ও শ্বাসটা বন্ধ করে দেবে, ও একবারে চুপ হয়ে যাবে, মানে আর কোনো শ্বাস নেবেও লাগবে না, মরিয়ে যাবে বেশি। তারপর পেশেন্টের কি দেবো? ব্রঙ্কো ডায়ালেটর। কি প্রথমে দেবো? কি সালবিউটামল। এরপরে দেবো কি ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। এরপরে দেবো কি কর্টিকোস্টেরয়েড। এরপরে দেবো কি অ্যামাইনোফাইলিন। ক্লিয়ার? এই ইতে আমরা সবসময় এটা জানি কি প্রথমে দেবো কি লো ফ্লো অক্সিজেন, তারপর কি দেবো? প্রথমে শুরু করবো কি সালবিউটামল, তারপরে কি দেবো ইপ্রাটোপিয়াম ব্রোমাইড অ্যাড করবো, তারপরে যদি না হয় তাহলে একটা কর্টিকোস্টেরয়েড অ্যাড করবো, তারপরে যদি না হয় তাহলে অ্যামিনোফ্যালিন আর থিওফ্যালিন অ্যাড করবো। মোটামুটি রেসপিরেটরি হয়ে গেল।